আজকে থেকে আমি এই চ্যানেলে নতুন করে বিসিএসে যেগুলো সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো এসেছে সেগুলো একটা একটি করে শেষ করার চেষ্টা করব এবং প্রতিনিয়ত আপডেট সকল কিছু বিষয়ের প্রশ্নগুলো এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন এবং আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। আমি রিমা, আমি বর্তমানে মাস্টার্স রানিং স্টুডেন্ট, ফাইনাল ইয়ার অ্যান্ড বিসিএস ক্যান্ডিডেট। বর্তমানে একটা চাকরিতে কর্মরত আছি, প্রাইমারি টিচারে। আমি অলসো আমি আমি আসলে বিসিএসের জন্য ট্রাই করছিলাম। আশা করি এগুলো আপনাদের অনেক উপকারে দিবে, আর আমি এভাবেই পড়তেছি। আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি এগুলো শেয়ার করছি। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন বানানোর জন্য। সরি, একটা মিনিট নষ্ট করার জন্য। এখন আমরা শেষ করব বিসিএস বাংলা ভিত্তিক, বাংলা সাবজেক্ট ভিত্তিক টপিক, যেটা 43তম বিসিএসের। আমরা প্রতিদিন এরকম একটা টপিক শেষ করব। তো বকবক না করে চলেন ক্লাসে যাই। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাসটি কে লিখেছেন? বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার চোখের বালির কাব্যগ্রন্থে। এইটার আরও অনেক ব্যাখ্যা আছে, সেগুলোও বলবো। চোখের বালি কবিতাটি, চোখের বালি ছোট গল্পটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন 1903 সালে। যা বাংলা সাহিত্যের একটি মানুষতান্ত্রিক উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করে। আর উপন্যাসগুলোর প্রধান চরিত্র ছিল বিনোদিনী মহেন্দ্র, আশালতা বিহারী, রাজলক্ষ্মী প্রমুখ। আর নিচের যদি আসি, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। কে লিখেছেন এটি? উপন্যাসটি লিখেছেন সমরেশ বসু। এটা সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ রচনা। এটি প্রকাশ হয়েছিল 1957 সালে। আর সমরেশ বসু জন্মগ্রহণ করেছিলেন 24 পরগনা জেলায়। আর এটা ছিল মূলত 24 পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন সংগ্রামের একটি কাহিনী। এটি মূলত তিনি কোনো চরিত্র প্রকাশ করেনি, বিশেষ করে জেলে জীবনের জীবন চিত্রটাই তিনি তুলে ধরেছেন। ডিঙ্গি টেনে বের করে, এটা হচ্ছে একটি ভাববাচ্য। ডিঙ্গি টেনে বের করতে হবে, কোন ধরনের বাক্যের উদাহরণ? এটা কি ভাববাচ্য। ভাববাচ্য কাকে বলে? যে বাচ্চা কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ায় অর্থ বিশেষভাবে বক্ত হয় তাকে ভাববাচ্য বলে। ভাববাচ্যের বৈশিষ্ট্য, ভাববাচ্য ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। এটা পরীক্ষায় আসে। ভাববাচ্য সর্বদা কোন পুরুষ হয়? নাম পুরুষে হয়। বাংলা সাহিত্যের কালকূট নামে কোন লেখক পরিচিত? সমরেশ বসু। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাকে বেশি বেশি কমেন্ট করেন, তাহলে প্রত্যেকটা কবি সাহিত্যিকের যে সংক্ষিপ্ত ছদ্মনামগুলো, সেগুলো আমি আমার চ্যানেলে খুব একটা টেকনিকের মাধ্যমে আমি আপনাদেরকে মনে রাখানোর একটা টেকনিক দেখিয়ে দিতে পারবো, যার মাধ্যমে সকল কিছু আপনারা মনে রাখতে পারেন। প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু এই ভিডিওটা আসবে না। সমরেশ বসু। কালকূট সমরেশ বসু ব্যবহৃত সাহিত্যিক একটি ছদ্মনাম। পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? পরাণের গহীন ভিতর কাব্যের কবি হচ্ছে সৈয়দ শামসুল হক। পরাণের গহীন ভিতর কাব্যের কবি সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক মূলত 1935 সালে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত বিভিন্ন কাব্যনাটক রয়েছে, যেমন পায়রা আওয়াজ পাওয়া যায়, নুরুদ্দৌলার সারা জীবন, এখানে এখন।
তার রচিত গল্পগ্রন্থ তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, প্রাচীন বংশে নিঃস্ব সন্তান, জলেশ্বরীর গল্পগুলো। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা কোন ধরনের বাক্য? নির্দেশাত্মক। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা কোন ধরনের বাক্য? নির্দেশাত্মক। বর্ণনামূলক বা বিবরণমূলক বা বিভক্তিমূলক বা নির্দেশাত্মক বাক্য, যে বাক্যের সাহায্যে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা হয় সে বাক্যকে বলা হয় বর্ণনা বা বিবরণমূলক বা বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটি একটি বর্ণনাত্মক বা নির্দেশাত্মক। এখানে যদি নির্দেশাত্মক না থেকে বর্ণনাত্মক থাকে সেটাও হবে। কিন্তু ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? ভাষা আন্দোলনে লেখা কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ। ভাষা আন্দোলন নিয়ে কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ কবিতাটি কে লিখেছে? স্মৃতিস্তম্ভ কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। এটি 1952 সালে ভাষা আন্দোলন প্রেক্ষাপটে রচিত। স্মৃতিস্তম্ভ কবিতাটি কে লিখেছেন? আমরা আবার যদি বলি আলাউদ্দিন আল আজাদ, এটি 1952 সালে ভাষা আন্দোলন প্রেক্ষাপটে রচিত। তার রচিত বিভিন্ন উপন্যাস রয়েছে, যেমন 23 নম্বর চলচ্চিত্র, যা আমরা ডিগ্রিতে পাই বাংলা সাবজেক্টে। আরও রয়েছে যেমন কর্ণফুলী, ক্ষুদ্র উপজাতিদের নিয়ে লেখা, যেটা কর্ণফুলী, ক্ষুধা আশা, খসড়া কাগজ। কর্ণফুলী, ক্ষুধা আশা, এটাকে এগুলো কিন্তু আসে। শীতের শেষ রাত, বসন্তের প্রথম দিন, স্বপ্ন শিলা, বিশৃঙ্খলা, কাব্যনাটক মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ। মানচিত্র কাব্যগ্রন্থ থেকেই কিন্তু এই স্মৃতিস্তম্ভ কবিতাটি নেওয়া হয়েছে। মানচিত্র কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই স্মৃতিস্তম্ভ কবিতাটি নেওয়া হয়েছে। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব ব্যাখ্যায় যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই কি বলেন তো একটু? বাক্যতত্ত্ব। এটি কী হবে? বাক্যতত্ত্ব বা পদক্রম। এখানে যদি পদক্রম থাকে সেটা হবে, যদি বাক্যতত্ত্ব না থাকে পদক্রম থাকে তাহলে সেটা দিতে হবে আর কি। ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানই হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়। কোনটি শুদ্ধ? মনত কষ্ট। কোনটি শুদ্ধ? মনত কষ্ট। কোনটি শুদ্ধ? মনত কষ্ট। মনত কষ্টটি কি? এটি একটি বিশেষ্য পদ বা সংস্কৃত শব্দ। মনত কষ্টকে এটি একটি বিশেষ্য পদ বা সামাজিক। এই প্রশ্নগুলো পড়বো। একটা প্রশ্ন সব বিস্তারিত যদি আমরা পড়ার ট্রাই করি তাহলে আমাদের আর কোনো কিছু অজানা থাকবে না। তো প্রশ্ন যেখান থেকে আসে না কেন আমরা করতে পারবো। মনত কষ্ট কি? বিশেষ্য পদ এবং সংস্কৃত শব্দ। প্রকৃত প্রত্যয় কী হবে? মনস যোগ কিস যোগ ত। মনস যোগ কষ যোগ ত, প্রাচুর্য যোগ জ, কী হবে? প্রাচুর্য। কোন প্রত্যয়? এটা হবে তদ্ধিত প্রত্যয়। এটা হবে কি? কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। এটা হবে কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত জ প্রত্যয় যুক্ত হলে প্রতিপাদিকের অন্তে স্থিত স্বরীয় অ, আ, ই ইত্যাদি লোপ পায়। যেমন সমযোগ জ সাম্য, কবিযোগ জ কাব্য, মধুর যোগ জ মধুর্য, প্রাচীর যোগ জ প্রাচ্য, প্রচুর যোগ জ প্রচুর যোগ জ। কোন প্রত্যয়? সেটাই দেখা গেছে তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে অবশ্যই আমরা জানি ফলা। এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যা আমি আজকে শেয়ার করব। যদি আপনারা খাতা কলম নিয়ে বসেন তাহলে একটু নোট করে নেন। সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিপরীত রূপকে বলা হয় অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিপরীত রূপকে বলা হয় অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলারেপ, বর্ণ সংক্ষেপ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলারেপ, বর্ণ সংক্ষেপ। ফলা কয়টি বলেন তো? বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে 6টি। কি কি? বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে কয়টি? 6টি। কি কি? ন ফলা, তারপর ব ফলা, তারপর ম ফলা, তারপর জ ফলা,
জ ফলা লেখাটা ভালো হচ্ছে না, এখানে পেন্সিল নেই এই জন্য। তারপর হচ্ছে র ফালা, অ্যান্ড তারপর হচ্ছে ল ফালা। বাংলা বর্ণমালা এই 6টি ফলা রয়েছে। রেফ রয়ের একটি অনুবর্ণ। রয়ের অনুবর্ণ কি? রেফ। রয়ের অনুবর্ণ কি? রেফ। রয়ের অনুবর্ণ কি? রেফ। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার দাশরথী রায়। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। দাশরথী রায় মূলত 1806 সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কটোয়া মহকুমার বাঁধমোড়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। তিনি ছিলেন স্বভাবকবি বা পাঁচালিকার। পাঁচালী কি লোকসাহিত্যের একটি ধারা? লোকসাহিত্যের একটি ধারা। দাশরথী রায়ের পাঁচালী সারা বাংলায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। অন্যদিকে বাংলা টপা সঙ্গীতের প্রবর্তক বিখ্যাত রামনিধি গুপ্ত। আর বেশি কিছু লাগছে না এখান থেকে। চারণকবি কে? চারণকবি মুকুন্দ দাস। চারণকবি মুকুন্দ দাস। মুকুন্দ দাস মূলত চারণকবি হিসাবে খ্যাত। মুকুন্দ দাস কি? চারণকবি হিসাবে খ্যাত। ঢাকার বিক্রমপুরে মুকুন্দ দাসের জন্ম কোথায়? ঢাকার বিক্রমপুরে কোনো কবির জন্ম এভাবে কিন্তু আসতে পারে। কোন কবির জন্য? মুকুন্দ দাসের জন্ম। তিনি 1922 সালে অসহযোগ আন্দোলন এবং 1930 সালে আইন অমান্য আন্দোলনের স্বদেশপ্রেমের গান ও যাত্রাপালা লিখে ও গেয়ে জনসাধারণকে জাগিয়ে তোলেন। তিনি 1922 সালে অসহযোগ আন্দোলন, 1930 সালে আইন অমান্য স্বদেশপ্রেমের গান যাত্রাপালা লিখে গেয়ে জনসাধারণকে জাগিয়ে তোলেন। এটা ইম্পর্ট্যান্ট নোট করে নেবেন এখানে। কি? তিনি 1922 সালে অসহযোগ আন্দোলন এবং 1930 সালে আইন অমান্য আন্দোলনের স্বদেশপ্রেমের গান ও যাত্রাপালা লিখে গেয়ে জনসাধারণকে জাগিয়ে তোলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র কোনটি? চারুলতা। নষ্টনীড় গ্রন্থের বিখ্যাত চারুলতা। নষ্টনীড় ছোট গল্প, এটা একটি নিঃসঙ্গ নারীর কবিতা ধরে তোলা হয়েছে। গল্পটি 1901 সালে রচিত। এই গল্পটি কেন্দ্র করে সত্যজিৎ রায় চারুলতা চলচ্চিত্র নির্মাণ করেছিল। এই গল্পের অন্য দুটি চরিত্র অমল ও ভূপতি। উপমান কর্মসমাসের উদাহরণ কোনটি? শশবস্ত। আর কয়েকটি উপমান কর্মসমাসের উদাহরণ আছে যা আপনারা লিখে নিতে পারেন। আর সেটা হচ্ছে কাজল কালো কুসুম কোমল। অপরিণীত উদাহরণ কোনটি? আজি আইজ। যেটার আগে পরের রস্যে আগে উচ্চারিত হয় তাকে বলে কি? অপরিণীত। আজি আইজ। কিছু যদি ব্যাখ্যা আর কিছু আছে, যেমন সাধু সাউদ কি আছে? সাধু যা পরে উচ্চারিত হবে সাউদ। সাধু সাউদ। যা পরের রস্য আগে উচ্চারিত হয়। কুসুৎখোর। সাধু সাউদ রাখিয়া রাইখা আজি আইজ। সুৎখোর। কুসুৎজীবী হবে সুৎখোর। কুসুৎজীবী বলতে কাদের বোঝাই আমরা? সুৎখোর। কুসুৎজীবী বলতে কাদের বোঝাই? সুৎখোর। এটা একটি বিশেষ্য উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা একটি সংস্কৃত শব্দ। সুৎখোর বিশেষণ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এটা কি? সংস্কৃত শব্দ। অবাবর্তে ব্যবহৃত হয়েছে কোনটি? আলোনে। অবাবর্তে ব্যবহৃত হয়েছে কোনটি? আলোনে। অবাবর্তে কোনটি ব্যবহৃত হয়েছে? আলোনে। আ উপসর্গের ব্যবহার। বাংলা খাঁটি বাংলা আ উপসর্গের ব্যবহার। অবাবর্তে আ উপসর্গ গঠিত হয়। আধোয়া আলোনে আকড়া। আধোয়া আলোনে আকড়া। নিকৃষ্ট অর্থে আ উপসর্গ শব্দ গঠিত হয়েছে আগাছা। নিকৃষ্ট অর্থে আগাছা গঠিত হয়েছে আগাছা আকাটা। এটা মনে রাখলে চলে। আগাছা আকাটা। আ উপসর্গ যোগে আধোয়া
আলুনি আখড়া। আর নিকৃষ্ট অর্থ আবশ্যক আগাছা আগাটা। আগাছা নিখুঁত নি হচ্ছে বাংলা উপসর্গ। নিখুঁত শব্দের নি নাই, তাই নীতি অর্থে ব্যবহৃত হয়েছে। নিখুঁত নি এটি কি? নিখুঁত নি এটি কি উপসর্গ? বাংলা খাঁটি বাংলা। নিখুঁত নি খাঁটি বাংলা উপসর্গ। অবছায়া শব্দটিতে হয়েছে খাঁটি বাংলা উপসর্গটি। অস্পষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে আব। অবছায় আব। অবছায় কি থাকতেছে? আব। অবছায় কি থাকতেছে? আব। আমরা জানি খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। আর বিদেশি কি উপসর্গ রয়েছে সেগুলোর মতো হচ্ছে আম, খাস, লা, গড়, বাজে। ক্ষয়ের ফরাসি উপসর্গ কী কী হয়েছে? কর, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। উর্দু উপসর্গ কী হয়েছে? হর। উর্দু উপসর্গ সাথে একটি কি? হর। উর্দু উপসর্গ মনে রাখতে হবে। উর্দু উপসর্গ কি? একটি হর। উর্দু উপসর্গ কয়টি? একটি হর। ইংরেজি উপসর্গ হেড, সাব, ফুল হাফ 4টি। ইংরেজি উপসর্গ কয়টি? 4টি। কি কি? হেড, হেড, সাব, ফুল হাফ। হেড, সাব, হেড, সাব, ফুল হাফ। যদি বলি হেড স্যার হাফ প্যান্ট ফুল, যদি বলি হেড স্যার হাফ শার্ট ফুল প্যান্ট পরেছে। হেড, সাব, ফুল, হাফ। এভাবে আমরা একটু টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করে কে? রামচন্দ্র বিদ্যাবগীশ। রামচন্দ্র বিদ্যাবগীশ। রামচন্দ্র বিদ্যাবগীশ। বাংলা ভাষা প্রথম সংকলন রামচন্দ্র বিদ্যাবগীশ। তিনি বাক্য সমাজের প্রথম আচার্য হিসাবে সকলের কাছে স্মরণীয় আছেন। তিনি বঙ্গভাষা বিধান নামে বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন। বঙ্গভাষা বিধান নামে প্রথম বাংলা অভিধান সংকলন করেন। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। কত সালে পেয়েছিলেন? সৈয়দ শামসুল হক পেয়েছিলেন 1968 সালে। সৈয়দ শামসুল হক কত সালে পেয়েছিলেন? 1968 সালে। একটু মোটা করে দিতে হবে। সৈয়দ শামসুল হক কত সালে পেয়েছিলেন? 1968 সালে। আর তিনি জন্মগ্রহণ করেন 1936 সালে। মাত্র 32 বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। মাত্র 32 বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার। আর সেলিনা হোসেন পেয়েছিলেন 33 বছর বয়সে। যদি এখানে সৈয়দ শামসুল হক না থাকতেন তাহলে সেলিনা হোসেন, কারণ তিনি পেয়েছিলেন 33 বছর বয়সে আর সৈয়দ শামসুল হক পেয়েছেন 32 বছর বয়সে। 1968 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আর সেলিনা হোসেন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1980 সালে। 1980 সালে। সব কিছু নষ্টতার অধিকারে যাবে গ্রন্থটিকে লিখেছেন হুমায়ুন আজাদ। সব কিছু নষ্টতার অধিকারে যাবে গ্রন্থটিকে লিখেছেন হুমায়ুন আজাদ। সব কিছু নষ্টতার অধিকারে যাবে গ্রন্থটিকে লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের এটি একটি কাব্যগ্রন্থ যা 1985 সালে প্রকাশিত হয়। হুমায়ুন আজাদের কি এটি একটি কাব্যগ্রন্থ যা 1985 সালে প্রকাশিত হয়। হুমায়ুন আজাদের একটি কাব্যগ্রন্থ যা 1985 সালে প্রকাশিত হয়। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাইদ। বিচারপতি আবু সাইদ। 1969 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োজিত হন। 1971 সালে অবস্থানকালে পূর্ব পাকিস্তানের গণতন্ত্র প্রতিবাদ তিনি উপাচার্য পদে ইস্তফা দেন। স্বাধীনতার পর বিচারপতি আবু সাইদ আবার সদস্য প্রত্যাবর্তন করেন। 1972 সালে 12 জানুয়ারি বিচারপতি আবু সাইদ 1972 সালে 12 জানুয়ারি আবার বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 1972 সালে 12 জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? কি চায়ে শঙ্খচিল। মমতাজ উদ্দিন আহমেদের নাটক হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কি চায়ে শঙ্খচিল। নাটকে আলোচিত হয়েছে বীরাঙ্গনার গল্প। নাটক আলোচিত হয়েছে কি গল্প? বীরাঙ্গনার গল্প। মমতাজ উদ্দিন আহমেদ মূলত একজন বিখ্যাত নাট্যকার। 1935 সালে পশ্চিমবঙ্গে মালদা জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত রচিত নাটক হচ্ছে কি চাই শঙ্খচিল, আমার স্বাধীনতা, হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার, প্রেম, বিবাহ, সুটকেস, রাক্ষসী,
পুত্র আমার পুত্র, হাস্য লাস্য ভাষা, ভালোবাসার 10 নাটক। ভালোবাসার 10 নাটক 1970-এর পটভূমির লেখা উপন্যাস কোনটি? চিলেকোঠার সেফাই, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেফাই। আখতারুজ্জামান ইলিয়াসের কে? চিলেকোঠার সেফাই। আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। এটি একটি মহাকাব্য রচিত উপন্যাস। চিলেকোঠার সেফাই এটা কি? এটা একটি মহাকাব্য রচিত উপন্যাস। কোন বানানটি শুদ্ধ? এখানে হবে সঠিক উত্তর হবে সত্য। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে সত্য। এটি বিশেষ করে একটি সংস্কৃত শব্দ। কি শব্দ? সংস্কৃত শব্দ। অর্থ ধনাদিতে অধিকার বা মালিকানা। ধনাদিতে অধিকার বা সত্য অর্থ কি? ধনাদিতে অধিকার বা মালিকানা। সত্য অর্থ কি? ধনাদিতে অধিকার বা মালিকানা। সত্য অর্থ কি হবে? ধনাদিতে অধিকার বা মালিকানা। চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। বাংলা প্রাচীন যুগের একমাত্র নির্দেশনার নাম চর্যা, চর্যা বিনিশ্চয় বা চর্যা গীতিকোষ বা চর্যা গীতি বা চর্যাপদ। চর্যাপদ গানের সংকলন। এটি বিষয়বস্তু ধর্ম, বৌদ্ধ ধর্ম মতে সাধন ভোজনের তথ্য প্রকাশ করে। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া রচনা করেন। বৌদ্ধ সহজেগণ চর্যাপদ বৌদ্ধ সহজেগণ রচনা করেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষায় প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। চর্যাপদ টিকাকার মুনি দত্ত। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? এটা কিন্তু আসার মতো প্রশ্ন। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। তিব্বতী ভাষায় চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? কীর্তি দত্ত। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র। যা 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। প্রবোধচন্দ্র বাগচি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? কি চৈতন্যদেব। এটা অনেকবার এসেছে, বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেবের জীবন রচনার মধ্য দিয়ে বাংলার জীবনী সাহিত্য রচনা আরম্ভ হয়। চৈতন্যদেব প্রথম জীবনী লেখক হিসেবে মুরারি গুপ্ত কৃতিত্বের অধিকারী। মুরারি গুপ্তের কি করচা নামে পরিচিত তার কাব্যের প্রকৃত নাম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতমৃতম। এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। এটি কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত। এটি কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত। এটি কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হচ্ছে? গ্রাম বাংলা পত্রিকার প্রকাশিত। এটি হবে কুমিল্লার কুমারখালী। এটি কি হবে? কুমিল্লার কুমারখালী। এটি কি হবে? কুমিল্লার কুমারখালী। একটু প্রবলেম হয়েছিল, যার কারণে এরকম হচ্ছে। আমরা যদি প্রতিটা প্রশ্ন এরকম বুঝে বুঝে পড়ি তাহলে, এবং প্রত্যেকটা প্রশ্নের টপিক যদি একে একে ধরে ধরে শেষ করি, তাহলে প্রশ্ন যেখান থেকে আসুক না কেন আমরা খুব সহজেই সেগুলোর উত্তর দিতে পারবো। একটা প্রশ্ন থেকে বিভিন্ন রকম প্রশ্ন করা যায়। যেমন এখানে আসতে পারে যে গ্রামবার্তা প্রকাশিকা কোন মাসে প্রকাশিত হয়েছে? এটাই হবে এপ্রিল মাসে। 1963 সালে এপ্রিল মাসে তৎকালীন নদিয়া, বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে পাঠশালার প্রধান শিক্ষক হরিনাথ মজুমদার কে প্রকাশ করেছেন? যদি আসে হরিনাথ মজুমদার। গ্রামবার্তা প্রকাশিত কে প্রকাশ করে?
হরিনাথ মজুমদার। কত সালে? 1863 সালে পত্রিকাটি প্রকাশিত হয়। এটি বাংলার মফস্বল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাংলার মফস্বল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র গ্রামবার্তা প্রকাশিকা। ব্যাস, এখান থেকে তেমন আর কোনো ইম্পর্টেন্ট নেই। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করেন, এ পরোক্ষ উক্তিটি প্রত্যক্ষ ব্যক্তি। এটা হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। কী হবে? বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। প্রত্যেক বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এখানে পরোক্ষ উক্তি বাবা ছেলে দীর্ঘই কামনা। প্রত্যেকটা বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। নিঃশ্বাসের স্বল্পশ্বাস প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগোচর কি বলে? কমান্ডে জানান তো কি বলে? অক্ষর। অক্ষর। অক্ষরের ইংরেজি প্রতিশব্দ কি? সেবল। অক্ষরের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেবল। অক্ষরের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেবল। অক্ষরকে কিন্তু আবার অক্ষরকে দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। অক্ষরকে কত ভাগে ভাগ হয়? মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর 6টি আর মুক্তাক্ষর হচ্ছে 12টি। বদ্ধাক্ষর, মুক্তাক্ষর 6টি আর বদ্ধাক্ষর হচ্ছে 12টি। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? কিন্টন বি সিলে। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? কিন্টন বি সিলে। তিনি যুক্তরাষ্ট্রের একজন স্বনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যের অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্যের অনুবাদক। তার জন্ম 1941 সালের 21 জুন। বর্তমানে তিনি শিকাগো ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক। তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেছেন। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশকে নিয়ে রচনা করেছেন। সমর্থ শব্দটির ইংরেজি সমর্থ শব্দটির উৎপত্তি কোথা থেকে? সমর্থ শব্দটির উৎপত্তি সমর্থ থেকে। সমর্থ, 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 সমর্থ। এটা একটি কি? তৎসম শব্দ, বিশেষণ পদ, তৎসম শব্দ। অর্থ হচ্ছে বিয়ের উপযুক্ত। ঘরে আমার সমর্থ মেয়ে, যৌবনপ্রাপ্ত মেয়ে, সমর্থ বয়সপ্রাপ্ত। সমর্থ শব্দের অর্থ কি? বিয়ের উপযোগী বা বিয়ের উপযুক্ত বা যৌবন প্রাপ্ত। এটা একটি কি শব্দ? সমর্থ। সমর্থ তৎসম শব্দ, বিশেষণ পদ। তৎসম শব্দ, বিশেষণ পদ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? 1971। উপন্যাসটির নাম কি? 1971। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে জীবনের শেষ বেলায় কলম ধরেন বাংলার অন্যতম কথা সাহিত্যিক তারাশঙ্কর। বাংলার অন্যতম কথা সাহিত্যিককে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1971 সালে উপন্যাসের দুটি অংশ, সুতপার তপস্যা ও একটি কালো মেঘের কথা। উপন্যাসের কয়টি অংশ? একটি কালো মেঘের কথা, এটা বহুবার এসেছে। একটি কালো মেঘের কথা, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেঘের কথা। উপন্যাসের দুটি অংশ, একটি কি? সুতপার তপস্যা, সুতপার তপস্যা, সুতপার তপস্যা, একটি কালো মেঘের কথা। তোবাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? নারায়। তোবাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? নারায়। শওকত আলীর তোবাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কে? নারায়। তোবাগা আন্দোলন উপন্যাস কে? নারায়। এটা কে লিখেছেন? শওকত আলী। এটা একটি উপন্যাস। শওকত আলী। অনুদায়ী কৃতিদাস হচ্ছে শওকত ওসমানের। কৃতিদাসের হাসি হচ্ছে শওকত ওসমানের, যা 1962 সালে। কৃতিদাস হাসি শওকত ওসমানের কত সালে? যা 1962 সালে 1962 সালে প্রকাশিত হয়েছিল। শওকত ওসমান। আর এটা হচ্ছে শওকত আলী। নারায়। শওকত আলী। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময় ব্রিটিশ উপনিবেশিক সরকার কর্তৃক বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যুগবাণী। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যুগবাণী। যুগবাণী প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। এটি নজরুলের প্রথম প্রবন্ধেরই বই। প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে 23 নভেম্বর 1922 সালে সরকার বইটি নিষিদ্ধ করে।
1947 সালে নিষেধাজ্ঞা উঠে যায়। কত সালে? 1947 সালে নিষেধাজ্ঞা উঠে যায়। 1922 সালে অক্টোবর মাসে প্রকাশের সাথে সাথেই 23শে নভেম্বর এটি নিষিদ্ধ করে। আর 1947 সালে বইটির নিষেধাজ্ঞা উঠেছে। 1947 সালে বইটির নিষেধাজ্ঞা, মোট 5টি বই নিষিদ্ধ করা: যোগবাণী, বিশেরবাসী, ভাঙার গান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু। যোগবান, বিশেরবাসী, ভাঙার গান, প্রলয়শিখা, চন্দ্রবিন্দু। তো আজকে আমরা 41তম বিসিএসের বাংলা টপিকটা শেষ করলাম। আগামীকাল ইংরেজি টপিক শেষ করবো, পরের দিন ম্যাথটা শেষ করবো। এইভাবে একটা একটা করে টপিক আমরা শেষ করবো। আপনাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।